চেয়ারে বাঁধা তিনজন যুবক, চোখে কালো কাপড়, হাত পা মোটা দড়িতে শক্ত করে বাঁধা। ঘরের বাতাসে কেমন পচা গন্ধ। ১৩ দিন ধরে তাদের ওপর হচ্ছে অমানবিক নির্যাতন। গতকালই তাদের মাঝে একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করে মুক্তি পেয়ে গিয়েছে এই যন্ত্রণা থেকে। তারা মোট ৪ জন ছিল, আর বাকি ৩ জন, তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া পুরো ঘরে আর কোনো শব্দ নেই। একটা মৃত শূন্যতা যেন ছড়িয়ে আছে চারদিকে। বাইরেও কোনো আওয়াজ নেই। মনে হয় এই ঘরটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন, যেন কেউ এটাকে ইচ্ছা করেই শব্দহীন করে রেখেছে। হঠাৎই ধাতব ঘর্ষণের এক অদ্ভুত শীতল শব্দ কানে আসে। মনে হচ্ছে কেউ খুব যত্ন করে ধীরে নিখুঁতভাবে ধার দিচ্ছে কোনো ধারালো অস্ত্রকে। শব্দটা এতটাই পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে তাদের চোখ বাঁধা থাকলেও তাদের চোখের পাতা কেঁপে ওঠে। বেশ কিছুক্ষণ পর তাদের সামনে লোহার চেয়ারটা টেনে কেউ বসে পড়ে। তাদের বুঝতে ভুল হয় না যে কে এসে বসতে পারে। তারা ৩ জন একসাথে হাউমাউ করে কেঁদে ফেলে, মাপ চাইতে থাকে। সাদমান নিরলস ভঙ্গিতে নিজের হাতের আঙ্গুল দেখে যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। ডান পাশে বসে থাকা ছেলেটি হাত জোর করে বলতে থাকে, ভাই মাফ করে দেন আমাকে। ভাই আমি কিছু করিনি, বিশ্বাস করেন। আমি শুধু ওদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম, আর নাইম অমন একটা কাজ করে বসে। ভাই আমার কোনো দোষ নাই। সাদমান ডান পাশের ছেলেটার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আচ্ছা, থাম থাম। তোকে আমি ছেড়ে দিতে পারি, তবে এটা শর্তে। আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, এরপর। ডান পাশের ছেলেটাকে ছেড়ে দিবে শুনে বাম পাশের ছেলেটাও ছাড়া পাওয়ার জন্য আকুতি করতে থাকে যাতে তাকেও ছেড়ে দেওয়া হয়। তারও এইখানে কোনো দোষ নেই। সাদমান বাম পাশের ছেলেটিকেও একই কথা বলল যে তাকেও ছাড়া হবে যদি তার প্রশ্নের উত্তর দিতে পারে। ছেলে দুজন সাথে সাথে রাজি হয়ে যায়। সবাই নিজের ছাড়া পাওয়ার জন্য আকুতি করতে পারলেও নাইম এখনও কিছুই বলতে পারেনি, শুধু ঢোক গিলে যাচ্ছে একের পর এক। কারণ সে কি বলে ছাড়া চাইবে, তাকে কি ছাড়া দিবে? সেই তো ওড়না ধরেছিল ওই মেয়ের। সাদমান ঠান্ডা গলায় প্রশ্ন করে ডান পাশের ছেলেটির উদ্দেশ্যে বলে, তুই কি মেয়েটার দিকে তাকিয়েছিলে? ডান পাশের ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে সাথে সাথে দুপাশে মাথা ঝাঁকালো যে সেই দেখেনি। সাদমান মাথা নিচু করে বাঁকা হাসে। বাম পাশে বসা ছেলেটার উদ্দেশ্যে প্রশ্ন করে, তুই কি দেখেছিলি মেয়েটাকে? এই ছেলেটাও প্রথম ছেলেটার মতো অস্বীকার করে যায়। সাদমান শব্দ করে হেসে ফেলে। এরপর আবার প্রথম ছেলেটিকে জিজ্ঞেস করে, বল, মেয়েটার চেহারার মধ্যে আকর্ষণীয় ছিল কোন জিনিসটা? এটা সঠিকভাবে বলতে পারলে এক্ষুনি ছাড়া পেয়ে যাবে। ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, থুতনি। সাদমান আবার বলে। মানে? ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলে, মেয়েটার থুতনি লাভ শেপের মতো ছিল কিছুটা, যে জিনিসটা চোখে লাগার মতোই আকর্ষণীয় লেগেছিল। এর চেয়ে বেশি কিছু আমি দেখিনি ভাই, সত্যি বলছি। সাদমান বুঝবানদের মতো মাথা ঝাঁকিয়ে অপর ছেলেটিকে জিজ্ঞেস করে। আচ্ছা তুই বল, তোর কাছে কোন জিনিসটা আকর্ষণীয় লেগেছিল? ছেলেটা কি বলবে আসলে ভেবে পাচ্ছে না, তবুও সাহস করে বলল। চুল। সাদমান এইবারও পাল্টা প্রশ্ন করল। চুলি কেন? ওর ঠোঁট, চোখ, নাক কত ছিল চোখ লাগার মতন? ছেলেটা একটা ঢোক গিলে বলে, আসলে মেয়েটার লম্বা হাঁটু পর্যন্ত বেনি আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। এত লম্বা চুল তো দেখা যায় না, তাই না? সাদমান মাথা ঝাঁকাতে ঝাঁকাতে দাঁড়িয়ে পাশে থাকা ট্রে থেকে ছোট দুইটা ধারালো ছুরি তুলে নিয়ে দুই হাতে দিয়ে একসাথে ছেলে দুটোর দুই চোখে ঢুকিয়ে দেয়। তারা গগনবিদারী চিৎকার দিয়ে ওঠে। সাদমান এই সব চিৎকারের পরোয়া না করে সাফিনকে ডেকে উঠল। সাফিন আসতেই তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিয়ে ডান পাশের ছেলেটার পেছনে দাঁড়িয়ে চোখ থেকে ছুরি টেনে বের করে, আবার আর এক চোখে ঢুকিয়ে দিল। সাফিন বাম পাশের ছেলেটির চোখ থেকে ছুরি বের করে নেয়। চোখ বেয়ে কালচে রক্ত ছড়িয়ে গাল ভিজিয়ে দিচ্ছে। চোখের মনে গলে গিয়ে থকথকে জেলির ন্যায় পদার্থ বেরিয়ে আসছে। সাফিন একটা দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়িয়ে খচ করে আর এক চোখে ঢুকিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় দুজনই জ্ঞান হারায়। সাদমান কপালের ঘাম মুছে সাফিনের উদ্দেশ্যে বলে, এতে দুটোকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করা। মরবে না, শুধু অন্ধ হয়ে যাবে।
এরপর সাদমান মাঝে বসে থাকা ছেলেটির সামনে গিয়ে তার চোখের বাঁধন খুলে দিয়ে বিকৃত এক হাসি দিয়ে চেয়ার টেনে বসে পড়ে। নাইম তার দুই পাশে দুই বন্ধুর এমন অবস্থা দেখে সাদমানের সামনে মাথা ঝুঁকিয়ে কেঁদে বলতে থাকে, ভাই ভাই আমাকে মাফ করে দেন ভাই। সাদমান নাইমের চুল খামচে টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই কুত্তার বাচ্চা, তোর কিন্তু পেয়েছে সাহস। তুই আমার লাল সুন্দর দিকে হাত বাড়িয়েছিলি। এরপর গর্জন করে বলে ওঠে, শাফিন, আমার জবাই করা স্পেশাল ছুরিটা আন। আর বাবুর্চিকে কল দিয়ে বল বেশি করে পেঁয়াজ মরিচ আর মশলাপাতি রেডি করে রাখতে। ঝাল ঝাল মগজ বোনা হবে আজ। মনিরা খান সারা রাত চোখে ঘুম আনতে পারেনি। ভোরের আজান শেষে যখন মসজিদের শেষ ধ্বনি বাতাসে মিলিয়ে গেল, তখনও তিনি বারান্দায় দাঁড়িয়ে। জানালার পর্দা ভেদ করে সূর্যের প্রথম আলো ঘরে ঢুকছে, অথচ তার বুকের গভীরে যেন রাতের অন্ধকারে জমাট বেঁধে আছে। হালকা বাতাস লাগছে, পাখিরা ডাকছে, কিন্তু তার কান যেন কিছুই শুনছে না। শরীর স্থির, মন উতাল, একটা আগুনের ঢেউ বারবার বুকে আছড়ে পড়ছে। গতকাল বিকেলের পর থেকে দীপা নিখোঁজ। শেষবার তাকে দেখা গিয়েছিল ভার্সিটির গেটের সামনে। সেখান থেকে সে কোথায় গেল কেউ জানে না, যেন পৃথিবী তাকে গিলে খেয়েছে। থানা, পুলিশ, সিসিটিভি, বন্ধু বান্ধব সব জায়গায় খবর পাঠিয়েছেন তিনি। প্রতি কলেই একটাই উত্তর, ম্যাডাম আমরা খোঁজ নিচ্ছি, ম্যাডাম একটু সময় দিন, দেখছি। কিন্তু খুঁজছে কথাটা তাদের মুখে শুনলে মনে হয় তারা আসলেই খুঁজছে না, অথবা তারা খুঁজতে চাইছে না। মনিরার বুকের ভেতর ফাঁকা একটা গর্ত তৈরি হয়েছে। সেই গর্তটা কত গভীর অথবা কোথায় গিয়ে শেষ হয় তিনি নিজেও জানেন না। ছোটবেলা থেকেই তার মেয়েটা কেন এমন অবস্থায় পড়ে, তার কারণ তিনি আজও বোঝেন না। কেন খোদা তার মেয়েকে বারবার এমন বিপদের মুখে ঠেলে দেন। তার হাত দুটো স্বাভাবিক আছে, পা দুটোও আছে, তিনি এখনও চলাফেরা করছেন, কিন্তু মনটা নিথর, যেন মৃত। না না, আমার মেয়ের কিছু হয় নাই। তিনি নিজেকে বোঝাতে থাকেন, আমি জানি খোদা মায়ের বুকের আরতি কখনো ফেরান না, কিন্তু তবুও ভয়টা কেন এমন করে গলা টিপে ধরে। সকাল 8টা বাজে। মনিরা ধীরে ধীরে হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা ডায়েরিটা তুলে নিলেন। পুরনো কালচে খাতাটা, যার পাতায় পাতায় তার জীবনের অনেক গোপন তথ্য, ঠিকানা আর প্রয়োজনীয় লেখা। পাতা উল্টাচ্ছেন আর চোখ খুঁজছে কিছু একটা। হঠাৎ হাত থেমে গেল। কোনো নাম নেই, শুধু একটা মোবাইল নম্বর। নম্বরটার ওপর যেন কয়েকবার দাগ টানা হয়েছে। মনিরা একটু দ্বিধা করলেন, তারপর ফোনটা হাতে তুলে নিয়ে নম্বরটা টাইপ করলেন। দীপা অচেতন হয়ে বিছানায় পড়ে আছে, শরীরটা নিস্তেজ, ঠোঁট শুকনো, মুখের রং ফ্যাকাশে। তার পাশে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়স্ক মহিলা ডাক্তার। গম্ভীর মনোযোগে দীপার পালস চেক করছেন। কেন জ্ঞান ফিরছে না সেটাই যেন তার একমাত্র চিন্তা। ডাক্তারের মুখে উদ্বেগের ছাপ, তবে মনোযোগ ভাঙছে না। একসময় তিনি পকেট থেকে সিরিঞ্জ বের করলেন, ভালো করে দেখে মাপ মতো ঔষধ ভরে ধীরে ধীরে ইঞ্জেকশনটা পুশ করলেন। প্রায় 20 মিনিট পরে দীপা হালকা নড়ে চড়ে উঠল, একটা দীর্ঘশ্বাস নিল, ভ্রু কুঁচকে চোখ খুলতে চাইল, কিন্তু আলোটা চোখে পড়তেই ব্যথা করে বিঁধে নিল। সে আবার চোখ বন্ধ করে ফেলল। ডাক্তার একটু থেমে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনে কল দিলেন কারো কাছে। হ্যাঁ, জ্ঞান ফিরেছে, ঠিক আছে। ফোন রেখে তিনি আবার দীপার দিকে তাকালেন। কয়েক সেকেন্ড পর দীপার চোখ পুরোপুরি খুলল, তবে চোখে ভয়, বুঝতে পারছে না কোথায় আছে। তার মাথা ধীরে ধীরে কাজ করতে শুরু করলো। মিনিট দুয়েক পর হঠাৎই স্মৃতির ঝড়ের মতো ফিরে এলো। দীপা হঠাৎ উঠে বসলো, চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, আমি কোথায়? আপনি কে? আমায় তুলে কেন এনেছেন? মহিলা ডাক্তার শান্ত গলায় বললেন, শান্ত হও, তোমার কিছু হয়নি, তুমি নিরাপদ জনেই আছো। কিন্তু দীপা কোনো কথা বিশ্বাস করলো না। তার বুক ধড়ফড় করছে, হাত কাঁপছে, আতঙ্কে পুরো শরীর যেন জমে গেছে। না, আমায় যেতে দিন, ছেড়ে দিন আমায়। আমি জানি আপনি আমার সাথে কিছু করবেন। মিসেস রোদেলা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকেন। তিনি শান্ত মুখে বলেন, দেখো, ভয় পেও না।
কিন্তু দীপা আর কিছু ভাবতে পারল না। তার হাতের কাছে পড়ে থাকা ছোট্ট স্প্রে বোতলটা তুলে নিল আর পরের মুহূর্তেই এক চাপেই সে পুরো স্প্রে মুখে ছুড়ে দিল রোদেলার। স্প্রে যেন বিষাক্ত কুয়াশার মতো ছড়িয়ে গেল। দীপা নিচের নাক চেপে ধরল। রোদেলার চোখ উল্টে গেল। তিনি টলতে টলতে দাঁড়াতে চাইলেন, পারল না। মাত্র কয়েক সেকেন্ডের মাথায় তিনি ধপ করে পড়ে গেলেন মেঝেতে চেতনাহীন হয়ে। দীপা থমকে দাঁড়িয়ে রইল। তার নিজের হাতও কাঁপছে ভয়ে আর অবিশ্বাসে। সে স্প্রেটার দিকে তাকালো। বোতলের গায়ে লেখা সেডেটিভ স্প্রে, এমার্জেন্সি আনকনসিয়াস ডোজ। সে চারদিকে তাকাতে লাগলো আর মুহূর্তের মধ্যেই বুঝলো এটা সাধারণ কোনো রুম নয়। রুমটা এতটাই বিশাল যে অনায়াসে এই মাথা থেকে ও মাথা ছুটাছুটি করা যাবে। চারিদিকে অফ হোয়াইট আর কফি রঙের শান্ত মিশেলের দেওয়ালগুলো অফ হোয়াইট, কিন্তু খাটের পিছনের দেওয়ালটা হালকা কফির রং। রুমটা অদ্ভুত এক উষ্ণতা দিচ্ছে। পর্দার রঙও অফ হোয়াইটের, ভেতর কফি রঙের মিশেল। বিছানার ডান দিকের দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা আছে বড়সড় একটা লম্বা লেদারের সোফা সেট। 3 সিটে লম্বা লেদারের সোফা সেটটি চকলেট রঙের। তার সামনে কাচের টেবিল। টেবিলের ওপর ছোট্ট একটা ফুলদানিতে সাদা গোলাপ। অন্য পাশে দেওয়ালে ঝুলছে বিশাল একটা টিভি, যেমনটা বিলাসবহুল হোটেলে থাকে। টিভির পাশে গোল আয়না বিশিষ্ট একটি ড্রেসিং টেবিল। প্রতিটা জিনিসেই শৌখিনতার ছাপ। ফ্লোরে পুরো নরম কার্পেট। পা রাখতেই মনে হয় যেন পা ডুবে যাচ্ছে সেই নরম কার্পেটই। রুমে আসবাবপত্রের সংখ্যা খুব কম, কিন্তু সব কিছু এত গোছানো এবং পরিপাটি। রুমের একপাশে থাই গ্লাসে স্লাইডিং দরজা। দরজার কাছের ওপাশে দেখা যায় একটা বিশাল লম্বা বারান্দা। সেই বারান্দা থেকেই আলো আসছে। হঠাৎ দরজার দিকে হালকা একটা শব্দ হলো, যেন চাবি ঘোরানোর মতো। দীপা মুহূর্তেই সতর্ক হয়ে ওঠে। বিছানার পাশে রাখা কাচের ফুলদানিটা হাতের মুঠোয় তুলে নেয়। শব্দহীন পায়ে দরজার আড়ালে গিয়ে দাঁড়ায়। দরজা খুলতেই কয়েক সেকেন্ড দরজার নিচে একটা ছায়া স্থির হয়ে থাকে। এরপর ফোনে কথা বলতে বলতেই দরজার ভেতরে পা রাখতেই দীপা ফুলদানিটা দিয়ে আঘাত করতে উদ্যত হতেই সাদমান ওর হাত টেনে ধরে ফেলে। এক হাতে সেই ফুলদানির হাত মুঠোয় চেপে ধরে দীপার শরীরটাকে ঘুরিয়ে তার পিঠে গিয়ে ঠেকায় সাদমানের বুকের সাথে। সাদমান তখনও ফোনে কথা বলছে, অবাক করার মতো ঠান্ডা ভঙ্গিতে, যেন এখানে কোনো কিছুই হচ্ছে না। দীপা হতবাক। সে কিছুই বুঝতে পারছে না। সে কিভাবে জানলো যে দীপা দরজার আড়ালে? ফোনের কথা শেষ করে সাদমান যেই ফোনটা পকেটে রাখলো, তখনই ওর হাত শক্ত হয়ে উঠল দীপার কবজিতে। দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, কি করতে চাচ্ছিলে তুমি? দীপা মরিয়া হয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে। শরীরটা শক্ত হয়ে আছে তার, কিন্তু সাদমানের হাত যেন লোহার তৈরি এক বিন্দু, নড়ছে না। তখনই সাদমানের গলার স্বরটা কানে ঠিকভাবে এসে লাগে। পরিচিত সেই স্বর, সেই ঘ্রাণ। দীপা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। আজও মুখ ঢেকে রেখেছে এই লোক, কেমন ডাকাতদের মতো করে। হঠাৎই এক মুহূর্তেই বুকের ভেতরটা কেঁপে ওঠে দীপার। এইখানে সে কেন? তাহলে কি তার স্বামী তাকে কোনো ধনী বুড়ো, মানে তার বন্ধুরা যাকে বলে সুগার ড্যাডি, তার কাছে বিক্রি করে দিয়েছে? তার স্বামী কি তবে নারী পাচারের সাথে জড়িত? দীপা শিরশিরিয়ে ভয় আর ঘৃণার মিশ্রণে অনুভূতিতে তাকিয়ে থাকে। সাদমানের হাতের চাপ একটু ঢিলে হতেই দীপা দ্রুত সরে দাঁড়ায়। শ্বাস নিচ্ছে দ্রুত, বুক ধকধক করছে। সাদমান পাশ ফিরে তাকাতেই হালকা থমকে যায়। বিছানার পাশে মাটিতে অচেতন হয়ে পড়ে আছে সেই ডাক্তার মহিলা মিসেস রোদেলা। তার পাশে গড়িয়ে আছে স্প্রে বোতলটা। সাদমান গলায় বিরক্তি মেশানো কণ্ঠে বলে ওঠে, ও শিট। সে দীপার হাত ছেড়ে দিয়ে ছুটে যায় রোদেলার দিকে। কিছুক্ষণ তার শ্বাস প্রশ্বাস চেক করে ফোন বের করে দ্রুত মিসেস রোদেলার অ্যাসিস্ট্যান্টের নাম্বারে ডায়াল করে। সাদমান নিজের চোয়াল শক্ত করে ধমক দিয়ে বলে, ঐশী, তুমি কি করেছো এসব? মানে তোমার কি মানসিক সমস্যা আছে? দীপা তখন দরজার কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আর চোখে সব দেখছে। তার মাথায় কিছুই ঠিক মতো ঠাঁই পাচ্ছে না। দীপা কোনো কথাই বলতে পারছে না। তার মাথায় এখন একসাথে অনেক কিছু ঘোরাফেরা করছে। দীপা সরাসরি জিজ্ঞেস করে, আচ্ছা, আমাকে এখানে তুলে এনেছেন কেন, আর কেনই কখনই বা এনেছেন?
সাদমান সোফায় গিয়ে বসে শান্ত চোখে তাকায় দীপার দিকে। এই মেয়ে যে কারো চোখে লাগার মতো ভীষণ সুন্দরী, তবে মেয়েটা ভীষণ বোকা। সাদমান গভীরভাবে বলে, কাল বিকেল থেকে বেলা 11টা অবধি অচেতন ছিলে, তাহলে এখন বুঝে নাও। দীপা চিৎকার করে ওঠে। কি? সাদমান আর ওর দিকে তাকিয়েও দেখছে না। দীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নিজের নখ কাটছে। তাকে নিয়ে নিশ্চয়ই খুব চিন্তা করছে। এইসব ভাবতে ভাবতেই দীপার চোখ ঝাপসা হয়ে আসতে থাকে। তার এইখানে মন টিকছে না কিছুতেই। কেন যেন তার এই গুন্ডা স্বামীকেও এখন সহ্য হচ্ছে না। দীপা খুব সাহস করে বলল। আমি আমার বাড়ি যাব। সাদমান শুনেও না শোনার মতো ভান ধরে বসে বসে ফোন স্ক্রল করতে লাগলো। দীপা আবারও বলল, শুনছেন, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব। শেষের কথাটুকু বলতে গিয়ে তার গলা ভেঙে এলো। তার মায়ের কথা যে তার ভীষণভাবে মনে পড়ছে। সাদমান ফোনের দিকে চোখ রেখেই বলল। তোমার বিয়ে হয়েছে? দীপা হালকা ভ্রু কুঁচকে বলে। মানে? সাদমান ফোন বন্ধ করে রেখে সরাসরি দীপার চোখের দিকে তাকিয়ে বলে। হ্যাঁ নাকি না? দীপা নিজের চোখ নত করে আস্তে করে বলে, হ্যাঁ। সাদমান আরও কিছু বলার আগেই দরজায় টোকা পড়ে। সাদমান দরজার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে, আসুন। তখনই রুমে প্রবেশ করে অল্প বয়সী এক তরুণী। দীপা বাকরুদ্ধভাবে স্থির হয়ে তাকিয়ে আছে সাদমানের দিকে। তার বিয়ে হয়েছে একজন এমপির সাথে। শেখ সাদমান ফারিস তাকে বিয়ে করেছে, কিন্তু তাকে কেন করলো? সেদিন তো সে চাইলে অনায়াসেই তার পরিচয় দিয়ে সব আটকাতে পারত, তবে কেন সে আটকালো না? নানান প্রশ্ন দীপার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগেই তার গুন্ডা স্বামী নামক পুরুষটির আসল পরিচয় সে জানতে পেরেছে। তার গালটা এখনও জ্বলছে। তার বাম পাশের গালটা 5 আঙ্গুলের ছাপ বসে রক্ত জমাট বেঁধে আছে। এমন সজোরে চর সে কোনোদিনও খায়নি। মানুষের শরীরে এত জোর থাকে তার জানা ছিল না। অবশ্য চরটা সে এমনি এমনি খায়নি। বাড়িতে যাওয়ার জন্য এবং সাদমানের পরিচয় জানার জোরাজোরির এক পর্যায়ে যখন সাদমানকে রাজি করানো সম্ভব হচ্ছিল না, তখন ফল কাটার ছুরি নিজের হাতের কবজিতে ধরে নিজের ক্ষতি করার কথা বলে দীপা। সাদমান তার হাত থেকে ছুরি নেওয়ার চেষ্টা করার এক পর্যায়ে সামান্য হাতের এক পাশে কেটে যায়। তা দেখেই সাদমানের চেহারা রাগে লাল হয়ে যায়। এতক্ষণ ভালোভাবে বোঝালেও এইবার রাগের বশে দীপার গালে ঠাস করে এক চড় লাগিয়ে দেয়। সাথে সাথে দীপার হাত থেকে ছুরিটি পড়ে যায়। সাদমান টেনে নিজের মুখের রুমাল খুলে মেঝেতে ফেলে দেয়। চোখ দুটো লাল হয়ে আছে তার, তবে এই সামান্য লাল চোখ তার চেহারার সৌন্দর্য কোনো অংশে কমাতে পারেনি। ফর্সা গালে হালকা খোঁচা খোঁচা দাড়ি যেন সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এতটা ভালো করে সাদমানের চেহারা কখনো পরখ করেনি দীপা। এর জন্যই হয়তো হাজারো মেয়ে সাদমান ফারিস বলতে পাগল। দীপা সাদমানের চেহারা দেখার পর থেকে এখন অবধি প্রায় 20 মিনিট পার হয়ে গিয়েছে। এখনও সে একটা কথা বলতে পারছে না। কথা সব কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর কোনো ভারী জিনিস আটকে আছে। কিছুক্ষণ আগে মিসেস রোদেলা অ্যাসিস্ট্যান্ট এসেছিল। খুব তাড়াহুড়া করে ডাক্তারের অবস্থা দেখে তাকে তুলে নিয়ে গিয়েছে। সাদমান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে তর্ক করছে কারোর সাথে। কথার ধরনে মনে হচ্ছে ওর বাবার সাথেই কথা হচ্ছে, কিন্তু দীপার সেই সবে মন নেই। এমনিতে সব কিছু যেন এলোমেলো, মাথার ভেতর ঝড় তুলছে। হঠাৎ করে কিছু একটা ভাঙার শব্দ হতেই দীপা চমকে উঠে তাকায় ব্যালকনির দিকে। সাদমানের পায়ের কাছে পড়ে আছে ভাঙা ফোনের টুকরো। স্ক্রিন অর্ধেক ভাঙা, পাশে ছোট ছোট গাছের টুকরো ছড়িয়ে আছে। সাদমান জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বুকের ওঠানামা দেখে বোঝাই যাচ্ছে তার মাথা এখন প্রচণ্ড গরম হয়ে আছে। সে পকেট থেকে সিগারেট বের করে সিগারেটটা জ্বালিয়ে নিজের ঠোঁটের মাঝে সেটাকে চেপে ধরে দীর্ঘ টান দেয়। এরপর চোখ বন্ধ করে ফোঁস করে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া উড়িয়ে দেয়। মনে হলো ধোঁয়ার সাথে সে নিজের ক্ষোভগুলোকেও বের করে দেওয়ার চেষ্টা করছে। সেই মুহূর্তে তার চোখ পড়ে ভেতরে বসে থাকা দীপার দিকে। সে তাকিয়ে আছে ওর দিকেই। চোখে স্পষ্ট বিরক্তি আর অস্বস্তি ফুটেছে। এই বিরক্তি আর অস্বস্তি যে তাকে নিয়েই, এটা তার বুঝতে অসুবিধা হলো না। সাদমান এবার রেলিংয়ে হেলান দিয়ে সোজাসুজি দীপার মুখোমুখি হয়ে তাকালো। ঠোঁটে চেপে রাখা সিগারেটে এক দীর্ঘ টান বসালো
আর নাক মুখ দিয়ে ধোয়া বের করলো। দীপার ভ্রু আরও কুঁচকে ওঠে, তার মুখে হালকা বিস্ময় সাথে বিরক্তি ফুটে ওঠে। দীপা নিজেকে আর থামাতে না পেরে বলে ওঠে, আপনি সিগারেট খান? আগে তো কখনো বলেননি। সাদমান তার দিক থেকে চোখ না সরিয়ে ভাবলেশীন গলায় বলে, আগে কখনো জিজ্ঞেস করেছো নাকি? দীপা আরও বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বলে। ছি, আপনার লজ্জা লাগে না? সাদমান হালকা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে। ওমা, লজ্জা লাগবে কেন? আমি জামা কাপড় খুলে খাচ্ছি নাকি? দীপা হতবাক হয়ে তাকিয়ে থাকে। এরকম নির্লজ্জ মার্কা উত্তর সে একদমই আশা করেনি। দীপা নিজেই বিড়বিড় করে বলতে থাকে। লাজ লজ্জার নাম মাত্র নেই, নির্লজ্জ কোথাকার। সাদমান নিজের চুলে হাত বোলাতে বোলাতে রুমে প্রবেশ করে বলে। লাজ লজ্জার মাকে আমি বহুত আগেই সালাম টালাম জানিয়ে দিয়েছি, এবং লজ্জা হচ্ছে নারীর ভূষণ। এরপর দীপার দিকে তাকিয়ে এক চোখ টিপে দিয়ে বলে। আর নির্লজ্জতা এবং বেহাপানা হচ্ছে পুরুষের ভূষণ। দীপা নিজের মুখ ঘুরিয়ে নেয়। এর সাথে কথা বলে তর্কে জড়াতে চায় না। কিসব আজগুবি যুক্তি দিয়ে কথার পৃষ্ঠে কথা বলছে। কিছুক্ষণের মাঝেই একজন সার্ভেন্ট এসে তাদের দুপুরের খাবার দিয়ে গেল। সাদমান খাবারের প্লেটটা দীপার সামনে টেবিলে রেখে আস্তে করে বলে। খেয়ে নাও। দীপা তার নিচু করে রাখা মাথাটা হালকা ওপরের দিকে তুলে সাদমানের দিকে তাকালো। সাদমানের সাথে চোখাচোখি হতেই সাদমানের কঠোর তীক্ষ্ণ চোখ জোড়া কেমন নরম হয়ে আসে। দীপার চোখে পানি কাচের ন্যায় টলমল করছে। গাল, নাক, ঠোঁট টুসটুসে লাল হয়ে আছে। সাদমান দীপার থেকে বেশ দূরত্ব রেখে পাশে বসলো। এরপর দীপার দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? মন খারাপ লাগছে বেশি? দীপা নাক টেনে মাথা ওপর নিচ করে। এরপর সাদমানের দিকে তাকিয়ে বলে ওঠে। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? আপনি তো চাইলেই এই বিয়ে সেদিন আটকাতে পারতেন নিজের পরিচয় দিয়ে। সাদমান কিছুক্ষণ চুপ থেকে বলে। আমি চেয়েছি, তাই তোমার সাথে আমার বিয়েটা হয়েছে। আর তুমি আমার সম্পর্কে অনেক কিছু দেখে নিয়েছিলে, তাই আমি আর কিছু বলিনি। এর মানে আপনি আমাকে ভালোবাসেন না বা পছন্দ করেন না, শুধু নিজের দোষটা ঢাকার জন্য আমাকে ব্যবহার করেছেন। দীপা কাঁপা কাঁপা বলে প্রশ্ন করে। সাদমান দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলে। বিষয়টা আসলে এমন না যে তোমাকে আমি পছন্দ করি না। কিছুক্ষণ চুপ থেকে এইবার খাবারের প্লেট বাড়িয়ে দিয়ে বলে। হয়েছে, থাক, বাদ দাও। ওইসব কথা পরেও বলা যাবে। এখন তুমি আমার স্ত্রী, তুমি আমার দায়িত্ব। খাবার খেয়ে নাও দ্রুত। দীপা হালকা খাবার খেয়ে উঠে যেতে নেয়। সাদমান ধমক দিয়ে হাত ধরতে নিয়েও থেমে গিয়ে রাগী কণ্ঠে বলে। এই খচ্চর মহিলা, খাচ্ছ না কেন তুমি? পুরোটা শেষ না করে যদি আর একবার উঠো, আমার চেয়ে খারাপ আর কি হবে না। দীপাও তেড়াভাবে উত্তর করে। কি করবেন আপনি মন্ত্রী সাহেব, শুনি একটু। সাদমান চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে বলে। আমাকে রাগিও না কিন্তু। দীপা সাদমানের কথা অগ্রাহ্য করে উঠে দাঁড়াতেই সাদমান পেছনের প্যান্ট থেকে বন্দুক বের করে সোজা দীপার মাথায় ঠেকিয়ে ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বলে। আরো দেখতে চাও আমি আর কি করতে পারি? দীপা ভয়ে সাথে সাথে ধপ করে সোফায় বসে খাবার বেশি বেশি করে নিয়ে গিলতে থাকে। সাদমান একটু দূরে পাশে বসে বলে। আস্তে ধীরে খাও, গলা আটকাবে তো। দীপা খেতে খেতেই বলে। আপনি তো চানই যেন আমার গলা ঠেকে যাক। সাদমান কি একটা ভেবে যেন ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে ফেলে। দীপা সাদমানের হাসি দেখে ভ্রু কুঁচকে খাবার চিবাতে চিবাতে বলে। হাসছেন কেন এইভাবে? সাদমান নিজের হাসি থামিয়ে বলে। ওই যে তোমার কথা শুনে যে তোমার গলায় ঠেকলে আমি শান্তি পাবো। একটু পর দীপার দিকে তাকিয়ে চোখ টিপে বলে। কথা কিন্তু ঠিকই বলেছ, তোমার গলায় ঠেকলে আমি সত্যিই শান্তি পেতাম। দীপা চিবানো বন্ধ করে বোকার মতো সাদমানের দিকে তাকিয়ে থাকে। সাদমান এখনও হেসে যাচ্ছে ঠোঁট চেপে। দীপার মাথায় হাসির বিষয়টা পরিষ্কার হতেই সোফায় থাকা কুশন সাদমানের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে বলে ওঠে। সাদমান প্লিজ, আপনি যান এখান থেকে। আপনার এমন নির্লজ্জ মার্কা কথা আমার একদম অসহ্য লাগছে এবার। সাদমান শব্দ করে হেসে সেইখান থেকে উঠে যায়। আর কোনো কথা না বলে। এইখানে থাকলে সে যে আরও এমন কথা বলে ফেলবে তা ঠিক নেই। দীপা নিখোঁজ এই খবরটা প্রথমে তার বন্ধুদের মাঝে ছড়িয়ে যায়। দীপার মায়ের জন্য প্রথমে তো কেউই বিশ্বাস করতে পারেনি। তারপর যখন সত্যিটা নিশ্চিত হয় তখনই যেমন সবার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা নেমে আসে।
ভার্সিটি ভার্সিটির ক্যাফেটেরিয়ার এক কোণে দীপার বন্ধুদের মুখগুলো আরও বেশি নিষ্প্রভ দেখাচ্ছে আজ। টেবিলের ওপর 3-4টে চায়ের কাপ ঠান্ডা হয়ে পড়ে আছে। সবাই এক প্রকার বিমূঢ় হয়ে বসে আছে। এই নীরবতার মাঝেই নীরব এসে ধীরে একটা চেয়ার টেনে বসে। নীরবের চেহারা দেখে যে কেউই বুঝে যাবে সে গত রাতে এক ফোঁটাও ঘুমায়নি। চোখের নিচে কালি, ঠোঁটের রং গোলাপি থেকে শুষ্ক কালচে বর্ণ ধারণ করেছে। নীরব নিচু স্বরে গলা ভারী করে জিজ্ঞেস করলো, দীপান্বিতার কোনো খোঁজ পাওয়া গেছে? সাদিয়া মাথা নিচু করে দুপাশে নাড়ালো। নীরব কিছুক্ষণ সে অবস্থায় বসে রইল। তার চোখের কোণায় বিষণ্ণতা আর অস্থিরতার ছায়া। সে নিঃশব্দে উঠে দাঁড়িয়ে সেইখান থেকে চলে গেল। তার যাওয়ার দিকে সবার চোখ আটকে রইল। কেউ কোনো কথা বলল না, কিন্তু প্রত্যেকেই একই জানতো নীরবের উদ্বেগ, তার অস্থিরতা, তার নিঃশব্দ ভালোবাসা এসব দীপাকেই কেন্দ্র করে। শুধু দীপাই সেটাই বুঝতে পারেনি কখনো। ভার্সিটির পেছনে নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে নীরব। হালকা রোদে তার মুখটা অস্বাভাবিক ক্লান্ত দেখাচ্ছে। হাতে সিগারেট, যদিও সিগারেট তার দৈনন্দিন অভ্যাস নয়, তবুও গতকাল থেকে সে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে, যেন মাথার ভেতর জমে থাকা অস্থিরতার ধোঁয়াটাকে একটু হলেও হালকা করবে। ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠতে উঠতে মিলে যাচ্ছে, কিন্তু নীরবের চিন্তাগুলো ঠিকই আটকে থাকছে একই জায়গায়। নীরব এসে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়াতেই পাশে থাকা এক বন্ধু তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর মুখে একরকম বিস্ময় নিয়ে হেসে বলল, তোকে দিয়ে দেবদাসের রিমকে বানানো যায়, দুদিনেই এমন ছন্নছাড়া হয়ে গেলি। নীরব সেই কথায় আজ চোখে তাকালো। তার চোখে শুধু একটা ভারী ক্লান্ত বোধ। সে ধীর স্বরে বলল, ভালোবাসা এখনো তোর জীবনে আসে নাই, এই জন্য বুঝছিস না অস্থিরতা কতখানি ভেতর থেকে খেয়ে দিতে পারে একটা মানুষকে। নীরবের বন্ধু এবার একটু গম্ভীর হয়ে বলল, দেখ নীরব, তোর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, ভাই এমপি। তোর যদি ইচ্ছে হয় 5 মিনিটে পুরো এলাকা দাঁড় করিয়ে খুঁজে বের করতে পারিস দীপ। নীরব কিছুক্ষণ চুপ থেকে খুব ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। হ্যাঁ পারতাম, কিন্তু দীপার মা রাজনীতি ঘৃণা করেন। আমি চাইনি উনি এখনই জানুন আমি কে। একটু থেমে আবার বলল, জেনে গেলে আমাকে ভুল বুঝবেন। আর যদি তিনি আমায় অপছন্দ করেন, তাহলে আমি কোনোদিনও আমার দীপান্বিতাকে পাবো না। আমার কথা শোন, দীপার মা কি করে জানবে তোর পরিচয়? তুই যদি খোঁজ লাগাস, তুই আইনের সহায়তা নে, রাজনীতির সুবিধা নিয়ে খোঁজ করে দেখ ও কোথায় আছে, কেমন অবস্থায় আছে। এরপর একটা ব্যবস্থা না হয় হয়েই যাবে। নীরবের বন্ধু খুবই সিরিয়াস ভঙ্গিতে নীরবকে বোঝানোর চেষ্টা করলো। নীরব তার বন্ধুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হয়তো বুদ্ধিটা তার মনে ধরেছে। নীরব মাথা নেড়ে তার বাবার বন্ধুকে কল দেয়। তার বাবার বন্ধু একজন আছেন যিনি আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি পুরো দেশের পুলিশ প্রধান। কয়েকবার রিং হতেই অপর পাশ থেকে ফোনটা রিসিভ হতেই নীরব বেশ ভদ্রভাবে বলে, আসসালামু আলাইকুম বাহারুল আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? আঙ্কেলকে তো ভুলেই গিয়েছো একদম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনাকে ভুলে যাব আঙ্কেল, কি করে ভাবলেন এটা? হ্যাঁ হ্যাঁ, এর জন্যই আঙ্কেলের একটা খোঁজও নাও না। আসলে ব্যস্ততার মাঝে দিন কাটছে একটু, তাই আর কি। আঙ্কেল আসলে একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আঙ্কেল আমার পরিচিত একজন মেয়ে 2 দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজ করেও মেয়েটার খবর পাওয়া যাচ্ছে না। কোথা থেকে কিভাবে কি হলো, আমার ভার্সিটির গেটের সামনে থেকে লাশ দেখা গিয়েছে। তাই আমি চাচ্ছি আপনি একটু তদারকি করুন এবং একটু রাস্তার ফুটেজগুলো আমাকে সেন্ড করুন, আমি একটু দেখতে চাই। আচ্ছা, তুমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি কিছুক্ষণের মাঝে তোমাদের ফুটেজগুলো পাঠাতে বলছি, আর তুমি তোমার স্থানীয় থানায় গিয়ে যোগাযোগ করে আমার সাথে কথা বলিয়ে দিও। বাকিটা আমি বুঝে নেব। আচ্ছা আঙ্কেল, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদে
কাজ হবে না। এসে বুড়ো আঙ্কেলটার সাথে দেখা করে যেও, বড় লোকের বেটা। নীরব এবার হেসে দিয়ে বলে, অবশ্যই আঙ্কেল, আসবো।